দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর বিশেষ আয়োজন বিশেষ সাক্ষাৎকারে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আছেন দেশবরেণ্য রাজনীতিবিদ, সাবেক এমপি, বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম। স্যার, এই মুহূর্তে হচ্ছে বাংলাদেশের জাতীয় নির্বাচনে একটি কথা হচ্ছে যে 5 আগস্টের পরে হচ্ছে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলগুলো বলেছিল যে সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে চায়। তো জামাতের পক্ষ থেকে আসলে জাতীয় নির্বাচন আসলে জামাত কবে চাই, ইসলামী দলগুলোর সাথে স্যার আপনারা একটা ঐক্যের কথা বলেছিলেন। ধন্যবাদ নিউজ 24-কে, এবং আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং নানা ইস্যুতে নিউজ 24-এর মাধ্যমে দেশবাসীর কাছে কিছু বক্তব্য উপস্থাপনের সুযোগ পেয়ে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। আমরা জাতীয় নির্বাচন একটা যৌক্তিক সময়ের মধ্যেই অনুষ্ঠিত হোক, এটাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করছি। তবে সেই নির্বাচনটা যেহেতু হতে হবে অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল, ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ, পার্টিসিপেটরি, যে কারণে এতগুলো শর্ত পূরণ করে জনগণের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ সৃষ্টি করার জন্য তো কিছু রিফর্ম প্রয়োজন। কারণ আমরা 14তে ভোট দিতে পারিনি, 18তে ভোট দিতে পারিনি, 24-এ ভোট দিতে পারিনি। তো আবারও একটা নির্বাচন আমরা চাইবো, এরকমই আরেকটা ঘটনা ঘটবে, এটা তো জাতীয় প্রত্যাশা করে না। এত রক্ত, মানুষের এত ত্যাগ, এত আত্মদান, এত ক্ষতি এই জাতি স্বীকার করেছে মানুষের ভোটাধিকারের জন্য, এটা আর রিপিটেশন না হোক। সেই কারণে আমরা বলেছি যে এই যে প্রশাসন, এটা দিয়ে নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না। এই জন্য ইলেকশন কমিশনের রিফর্ম প্রয়োজন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম প্রয়োজন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম প্রয়োজন, ইভেন কনস্টিটিউশনেরও কিছু কিছু রিফর্ম প্রয়োজন আছে, আরও কিছু প্রয়োজন আছে। তো এটার জন্য তো একটা সময় লাগবে। এখন আমাদেরকে অনেকে প্রশ্ন করেন যে আপনারা যৌক্তিক সময় বলে কি বোঝাতে চান। অনেকে 2 মাস, 6 মাস, 3 মাস, বছর, 8 মাস, 18 মাস, অনেক কথা বলছে। আপনারা তো নির্দিষ্ট টাইম বলেন না কেন? এ ব্যাপারে আমাদের পরিষ্কার জবাব হলো যে আমি মনে করি এখানে সময়টা অবশ্য গুরুত্বপূর্ণ। সে সময়টা খুব শর্টও যেমন সম্ভব নয়, এতগুলো রিফর্ম করে একটা ইলেকশন গ্রহণযোগ্য দিতে গেলে, আবার খুব লম্বা সময় দিলেও অনেক নতুন চ্যালেঞ্জ, নতুন সংকট, নতুন ষড়যন্ত্র দানা বাঁধতে পারে। এই জন্য রিজনেবল একটা মধ্যম পন্থা অনুযায়ী সেই সময়টা কত, আমরা এই কারণে দিন, মাস, ঘন্টা বেঁধে দিনই যে এটা মাস, দিন, ঘন্টার চেয়ে এখানে সিচুয়েশনটা, পরিস্থিতিটা হচ্ছে শর্ত। সময়ের শর্তের চেয়ে কি পরিস্থিতি ওই নির্বাচনের সময় বাংলাদেশে বিরাজ করছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দেখা গেল যে হ্যাঁ, আমি খুব তাড়াহুড়ো করে 6 মাসের মধ্যে আমি একটা ইলেকশন দিয়ে দিলাম, কিন্তু সেই পুলিশ সেরকমই থাকলো, ইলেকশন কমিশনের সেই বিধি আইন থাকলো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কোনো রিফর্ম হলো না, তো আবার ওই ইলেকশন করতে কোনো লাভ নেই। সেই জন্য এখানে আমাদের দিন, মাস, ঘন্টার চেয়ে নির্বাচনকালীন বিদ্যমান রাজনৈতিক প্রশাসনিক পরিস্থিতিটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা বুঝতে পারবে, জাতি বুঝতে পারবে যে এখন পরিস্থিতি, প্রশাসন, পুলিশ, জনগণ, স্টেট অর্গানগুলো এমন হয়ে গেছে যে না, এবার ইলেকশনটা ভালো হবে। ওটাই হচ্ছে আমাদের যৌক্তিক ইস্যু। আরেকটা প্রশ্ন আপনি করেছেন ইসলামী দলগুলোর সঙ্গে ঐক্যের প্রসঙ্গে। একথা আমরা ইতিপূর্বে বারবার গণমাধ্যমে বলেছি। আমাদের প্রিয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান, তার নেতৃত্বে জামাত ইসলামী এটা মনে করে যে ইসলামী দলগুলো, ছোট বড় মুসলিম উম্মার একটা ঐক্য প্রয়োজন, জাতীয় কারণেও প্রয়োজন, নির্বাচনী কারণেও প্রয়োজন। এবং তিনি ইসলামী দলগুলোর সঙ্গে জামাত নেতৃবৃন্দকে নিয়ে ইন্ডিভিজুয়ালি, কালেকটিভলি বৈঠক করছেন। ইভেন যারা ইসলামী দল সংগঠনের সাথে কোনো পদ পদবি হোল্ড করেন না, অথচ ইসলামিক স্কলার, শায়েখ, বড় ইসলামী ব্যক্তিত্ব হিসেবে জাতির কাছে সম্মানিত, যাদের প্রভাব, যাদের কথা মানুষের কাছে খুব গ্রহণযোগ্য এবং প্রভাব বিস্তার করে, তাদের সাথেও আমাদের সম্মানিত আমাদের যেমন মত বিনিময় করছেন। তো আলহামদুলিল্লাহ, এ ব্যাপারে আমাদের যে ফাইন্ডিংস এবং যে প্রাপ্তি, বিশ্লেষণটা হলো এই যে অতীতের যে কোনো সময়ের চেয়ে সকল ইসলামী দলের মধ্যে একটা ঐক্যের আগ্রহ, একটা আকুতি, একটা প্রয়োজন তারা তীব্রভাবে অনুভব করছে। ঐক্যের পথে
ছোটোখাটো যে সমস্ত অন্তরায় থাকে, প্রত্যেক দলের ভিন্ন মত, কিছু ইখতিলাফ থাকে, এটাও কি করে নিরসন করা যায়, যার যার জায়গায় মত পার্থক্য রেখে মুসলিম উম্মার গ্রেটার ইন্টারেস্টে, মুসলিম উম্মার কনটেক্সটে আমরা যেসব ব্যাপারে আমাদের মধ্যে দ্বিমত নেই এমন ইস্যুগুলোকে সামনে এনে ঐক্যের একটা ফর্মুলাও বিভিন্ন মহল থেকে আসছে। এবং আমরা আশা করি নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসলে আরও অনেক পোলারাইজেশন হবে, দল গঠন, অংশগ্রহণ, জোট গঠন, ইন্ডিভিজুয়ালি না কালেকটিভলি না কোনো অ্যালায়েন্স, এগুলো আরও একটু সিচুয়েশন ম্যাচিউর হলে আমরা বলতে পারবো। তবে জামাত ইসলামী চায় দেশ জাতির স্বার্থে, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, আমাদের মূল্যবোধ, আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে মাঠে ময়দানে ছিলাম, জাতির সাথে, তাদের সঙ্গে ইসলামিক দলগুলোর সাথে ঐক্য গড়ে তোলার প্রয়োজন হলে, সেই পরিবেশ হলে আমরা যে কোনো দলের সঙ্গে যারা ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী জনতার সাথে ছিল, জামাত ইসলামী তাদের সাথে ঐক্য করতে প্রস্তুত। নির্বাচনে বিএনপির সাথে আপনারা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন নাকি এককভাবে নির্বাচন করবেন? একসাথে চলতে গেলে একটা ফ্যামিলিতেও তো নানান ব্যাপারে ভিন্ন মত থাকে। একটা পরিবার যদি 5 জন সদস্য থাকে, পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী ইত্যাদি হতে পারে, তো আমরা একসাথে চলেছি। দল তো ভিন্ন, সব কিছুই যদি একমতের হয় তাহলে তো দল একটাই হতো। দল যেহেতু ভিন্ন, ফলে আমাদের পথ, পন্থা, পদ্ধতি ভিন্ন হতে পারে। আবার আর একটা বাস্তবতা থাকে কি, যে রাজনীতিতে রাজনীতির দলের চাওয়া পাওয়া, ইন্টারেস্টেরও কিছু পার্থক্য থাকে। আপনি যা চান আমি হয়তো চাই ভিন্ন রকম, এটাও একটা গ্রহণযোগ্য রিজন কিছু ভিন্ন মতের। তবে বিএনপি সহ আমাদের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যে সমস্ত বন্ধু সংগঠনগুলোর সাথে, সহযোদ্ধা সমমনাদের সাথে যে আমরা আন্দোলনে ছিলাম, আমার মনে হয় না যে তাদের সাথে আমার কোনো দূরত্ব বা আমাদের দলের কোনো দূরত্ব, কোনো গ্যাপ আছে। সার্চ কমিটি গঠন করেছে সরকার ইতিমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। কেমন নির্বাচন কমিশন বাংলাদেশ জামাত ইসলামী চায়? আমরা একটা যোগ্য, দক্ষ, সৎ, সাহসী, মেরুদণ্ডওয়ালা, দেশপ্রেমিক, যাদের সামনে ভয়, অর্থের লোভ, কোনো আন্তর্জাতিক চক্রান্ত হাজারো আসলেও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন, যা দুনিয়ার বিভিন্ন গণতান্ত্রিক দেশে আছে, সুন্দর একটা নির্বাচন করতে পারবেন। এই জন্য জাতির মধ্যে যারা যোগ্য, শ্রেষ্ঠ, আমরা বাছাই করার চেষ্টা করছি। উইদিন 7 নভেম্বর একটা ডিপ টাইম আছে, আমরা সেই টাইমের মধ্যে জামাত ইসলামের যে প্রস্তাবনা, চিফ ইলেকশন কমিশনার এবং আরও কয়েকজন কমিশনারের প্রস্তাবিত নাম আমরা সরকার দপ্তরে যথাসময়ে পৌঁছে দেবো। এবং আমরা চাই যে বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ হয় এবং দুনিয়ার সামনে নজির সৃষ্টিকারী একটা অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ফেয়ার ইলেকশন এই অন্তর্বর্তীকালীন সরকার উপহার দিতে পেরেছে, এটা যেন প্রমাণিত হয়, প্রতিষ্ঠিত হয়, এমন একটা সাহসী, যোগ্য, দক্ষ ইলেকশন কমিশন আমরা দেখতে চাই। স্যার, আমরা একটু রাষ্ট্রপতি ইস্যু নিয়ে কথা বলতে চাই। রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে ছাত্র জনতা আপনাদের সাথে বৈঠক করেছে, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছে এবং তারা বিএনপির সাথেও বৈঠক করেছে। রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির মতামত হচ্ছে তারা এই মুহূর্তে সাংবিধানিক কোনো সংকট চায় না। এই ইস্যুতে জামাতের মতামত কি? আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহারুল ইসলাম। আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে আমাদের সাথে আছেন দেশ বরেণ্য রাজনীতিবিদ, বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। স্যার, আমরা যে প্রশ্নে আপনার কাছে ছিলাম সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি ইস্যুতে আসলে জামাতের অবস্থান কি? যারা জাতির আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তাদের ত্যাগ এবং সাহসিকতার মাধ্যমে, তাদের মন্তব্যটাই সঠিক যে স্বৈরাচারের বা ফ্যাসিসবাদের দোসরদেরকে এই জাতি দেখতে চায় না। নেক্সট কথা হলো রাষ্ট্রপতির ইস্যুতে আমাদের জামাত ইসলামের যে বক্তব্যটা, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান, উনি ওনার ফেসবুক পেজে ওনার একটা স্ট্যাটাস উনি দিয়েছেন, একটা পোস্ট দিয়েছেন, সেখানেই একটা বক্তব্য উনি দিয়েছেন, ওটি হচ্ছে আমাদের দলের অবস্থান। সেখানে উনি যেটা বলেছেন যে এই ক্রাইসিসটা তৈরি করেছেন রাষ্ট্রপতি নিজেই। পরে উনি কেন একটা গণমাধ্যমের সম্পাদকের সাথে সাক্ষাৎকারে বলতে গেলেন যে এটার কোনো দালিলিক প্রমাণ ওনার কাছে নেই? নাই। ফলে এইটার নিষ্পত্তি উনাকেই করতে হবে। ফলে এই কথা বললে উনিই বলতে পারবেন। আমি আগে একবার বলেছি যে কোনো রাষ্ট্রপতি অসত্য কথা বললে তিনি তার শপথ ভঙ্গ করেন। তো কোনো রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদ, সাংবিধানিক সর্বোচ্চ পদে আসীন হয়ে যিনি, তিনি শপথ ভঙ্গ করেন, তিনি এই পদে থাকতে পারেন কিনা, এই প্রশ্ন আমার আপনার জনগণের বলতে হবে না। হি উইল ডিসাইড। রাষ্ট্রপতিকেই, উনি তো জানেন
যে শপথ ভঙ্গ করলে তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন কিনা। তা আমি তো মনে করি ওনার যদি বিবেক থাকতো, দেশপ্রেম থাকতো, সংবিধানের প্রতি ওনার যদি শ্রদ্ধা থাকতো, আনুগত্য থাকতো, তাহলে এই শপথ ভঙ্গ করার কারণে উনি জাতির কাছে হয় উনি ভুল স্বীকার করতেন যে আমি অসত্য তথ্য বলেছি যে আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী, অথবা উনি বিদায় নিয়ে যেতেন। এই সমস্যার সমাধানের জন্য একটা জাতীয় ঐক্যমত গড়ে ওঠা দরকার। এটার জন্য উদ্যোগ সরকারকেই নিতে হবে। আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধের একটা দাবি উঠেছে, অনেক রাজনৈতিক দলও বলেছেন। জামাত আসলে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ চায় কিনা? ধন্যবাদ। আমরা দল হিসেবে আমাদের এ ব্যাপারে অবস্থান আগেও পরিষ্কার করেছি যে এই বিষয়টা জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। পিপুল উইল ডিসাইড। কারণ এই 15 বছরে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ জনগণের উপর যে জুলুম করেছে, হত্যা, গুম, খুন, লুটপাট, দলীয়করণ, পারিবারিকীকরণ, সব কিছু সিন্ডিকেট করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, এবং তার দল ছাড়া আর কোনো দলের কোনো সুযোগ, কথা বলার অধিকার, যেটাকে ফ্যাসিজম বলা হয়, কর্তৃত্ববাদী সরকার। শেখ হাসিনাকে শুধু ফ্যাসিস্ট বললে হবে না, স্যাডিস্ট। এই স্যাডিস্ট হেলিকপ্টার থেকে দেশের মানুষকে গুলি করে হত্যা করে। যেদিন সে বিদায় নিয়ে গেছে 5 তারিখে, সেদিনও নিহত লাশ, সেদিনও কিছু লাশ তারা আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে হত্যা করে পল্টনে দিনের বেলায় ডেড বডির উপরে নেচেছে। আপনি দুনিয়াতে এরকম স্যাডিস্ট পাবেন? আমার মনে হয় না যে এরকম যারা গণতন্ত্র হত্যা করে, দলীয় অধিকার হত্যা করে, মানুষকে, যেটাকে মানবতা বিরোধী অপরাধ বলা হয়েছে, সেই অপরাধের সাথে যারা যুক্ত, তাদের কি দেশ শাসনের রাজনীতির নৈতিক অধিকার আছে কিনা জনগণের উপরে ছেড়ে দেন। মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, যে ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, দল হিসাবে জামাত ইসলামী সেই ট্রাইব্যুনালে অভিযোগ বা মামলা করবে কিনা? ধন্যবাদ। না, এই ব্যাপারে মামলা তো সারা দেশেই জনগণ করতেছে। যারা নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, খুন হয়ে গেছে, নিহত হয়েছে, যার পরিবার, অনেকেই মামলা করছে। তো এটা হবে, এটা ন্যাচারাল। আমরা বলেছি যারা আসলে ভুক্তভোগী তাদের মামলা করার অধিকার আছে, আমরা তাদের সাহায্য করব। মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের প্রিয় শীর্ষ নেতৃবৃন্দের যে ফাঁসি দেওয়া হয়েছে, এটা তো একেবারেই একটা রাজনৈতিক উদ্দেশ্যে জুডিশিয়াল কিলিং করা হয়েছে। রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার আর কোনো আদর্শ, নৈতিকতা, চরিত্র, যুক্তি যখন ফ্যাসিবাদী হাসিনার হারিয়ে গিয়েছিল, তখন সেই জুডিশিয়াল কিলিংয়ের পথ বেছে নিয়েছিল। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হয়, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়, চরিত্রকে চরিত্র দিয়ে মোকাবেলা করতে হয়। আওয়ামী লীগ সেখানে ফেল করেছে। সে দেখেছে যে 2001 থেকে 6 জোটবদ্ধ নির্বাচনে জামাত এদেশের মানুষের যে আস্থা অর্জন করেছিল, আমরা সরকারের অংশ হয়ে 2 জন মন্ত্রী, 20 জন এমপি পার্লামেন্টে এবং রাষ্ট্র গঠনে পরিচালনায় সাহায্য করেছি। সেখানে তারা জামাতের পারফরমেন্স, দক্ষতা, সততা, নৈতিকতা ছোট করে হলেও জাতির সামনে যতটুকু আমরা তুলে ধরতে পেরেছি, এতে তারা ঈর্ষান্বিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে, প্যাকেজ প্রোগ্রাম করেছে বিদেশি প্রমোদের ইঙ্গিতে, যে এখানে আওয়ামী লীগের এইভাবে থাকলে তার এরা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না, ফলে এই জোট ভাঙো, জামাতকে শেষ করো। এটা ছিল দ্যাট ওয়াজ দেয়ার প্যাকেজ প্রোগ্রাম। তার এই অংশ হিসেবে এটা দেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ছিল না। একটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রতিপক্ষকে দমন করার একটা ষড়যন্ত্রে ব্যবহৃত হয়েছে শেখ হাসিনা, এবং সে নিষ্ঠুর পাষণ্ডের মতো একেবারেই নিরপরাধ লোকগুলোকে ফাঁসি দিয়েছে। এবং দেখেন, আমাদের যে নেতাদেরকে মানবতা বিরোধী ট্রাইব্যুনালে সাজা দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে, তাদের বাদী সাজানো, এজাহার সাজানো, প্রসিকিউশন সাজানো, বিচারক সাজানো, সমস্ত কিছু সাজানো মামলায় এজাহারের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটি কথা অসত্য। জামাত বাংলাদেশের জনপ্রিয় দল হতে যাচ্ছে। এই যে জনপ্রিয়তা জামাত আসলে তাদের বৃদ্ধি পাচ্ছে, বা জামাত আগামী দিনে বাংলাদেশের জামাত ইসলামের জনপ্রিয়তা বাড়াতে জনগণের মাঝে তারা কিভাবে, কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে কাজ করবে? কেন জামাতকে মানুষ ভালোবেসেছে সেটা মানুষ বলতে পারবে। এটার জন্য আমাদের কোনো কৃতিত্ব নেই। আমরা একটা কাজ করেছি, যে 15 বছর জনগণের কাছে জামাতকে যেতে দেওয়া হয়নি। জামাত তার আদর্শ, তার চরিত্র, তার ব্যক্তিত্ব, তার জুলুমের কাহিনী, তার উপরে নিষ্ঠুরতা, বর্বরতার কাহিনীগুলো মানুষের কাছে তুলে ধরতে পারেনি। ইসলামের সুমহান দাওয়াত, ইসলামের বিউটি, ইসলামের ওয়েলফেয়ার, ইসলাম ইজ অনলি দ্য ব্যালেন্সড অ্যান্ড কমপ্লিট কোড অফ লাইফ। মানুষের জীবন যাপনের জন্য এই আদর্শ যে একমাত্র পরিপূর্ণ জীবন বিধান, এই কথাগুলো আমরা তুলে ধরতে পারিনি। কিন্তু 5ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে, যে নতুন স্বাধীনতা, নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, আমরা বাধাহীনভাবে মানুষের কাছে, শুধু আমরা কেন, সকল রাজনৈতিক দল তার আদর্শ প্রচার করতে পারছে। ফলে আমরা মানুষের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। এবং 2টা ঘটনা এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য। একটা হলো যে এই আন্দোলনে যে 1,500-এর উপরে ছাত্র জনতা নিহত হয়েছে,
জামাত ইসলামের কেন্দ্রের পক্ষ থেকে সিদ্ধান্ত ছিল সকল নিহতদের পরিবার আমাদের নেতৃবৃন্দ ছড়িয়ে পড়বে, তাদের পরিবারকে সহানুভূতি জানাবে, সহযোগিতা করবে। আর যত লোক আহত হয়েছে প্রায় 20-30 হাজার লোক, প্রত্যেককে আমরা সাহায্য করব। এটার কারণে আমাদের প্রিয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান নিজে এবং নেতৃবৃন্দ সারা দেশে আমরা ছড়িয়ে পড়েছি। ফলে আমরা এইভাবে সারা দেশে মেসেজ পৌঁছাতে পেরেছি জামাতের এই মানব কল্যাণ, মানব দরদি, আল্লাহ রসুল ইসলামের এই মানুষের পাশে দাঁড়াবার যে মহান আদর্শ, ইসলামের এই বিউটি আমরা তুলে ধরার সুযোগ পেয়েছি। এটা হয়তো মানুষের হৃদয়কে স্পর্শ করেছে। আমরা বলি জামাত ক্ষমতায় যাবে না, দল ক্ষমতায় যাবে না, ইসলামের আদর্শ ক্ষমতায় যাবে এবং এখানে সব মানুষ কল্যাণ পাবে। জামাত বা ইসলামকে যারা ভালোবাসে আর বাসে না, প্রত্যেকেই এই কল্যাণ রাষ্ট্র থেকে উপকৃত হবে। একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নারী, পুরুষ, শিশু, সকল মানুষ যারা এই ব্যবস্থাকে ভালোবাসে তারাও পাবে, যারা বাসে না তারাও এই সুন্দর সুষম কল্যাণ রাষ্ট্রের সুফল তারা পাবে। সেজন্য এই জনপ্রিয়তা, এই ভালোবাসাটা আল্লাহর দান। স্যার, অনেক ধন্যবাদ। আপনার এত ব্যস্ততার মাঝেও দীর্ঘ সময় আমাদেরকে সময় দিলেন। আশা করি সামনের দিনগুলো আমাদের সাথে থাকবেন। আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলকেও আমি মোবারকবাদ জানাই। দেশ জাতি গঠনে, সত্য প্রচারে আপনাদের চ্যানেল মানুষের কাছে প্রিয় হয়ে উঠুক। একটি সম্ভাব্য জাতীয় নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাচ্ছে। জনগণ শান্তিপূর্ণভাবে সাহস নিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করে জনগণের কল্যাণে যে নেতৃত্ব মানুষের জন্য রাষ্ট্র শাসন করতে পারবে, তাদের হাতেই তারা যেন রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করেন, সরকারের দায়িত্ব অর্পণ করেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দান করুন। এই দোয়া আমিও করে আমি আমার বক্তব্য শেষ করি। জি স্যার, ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি দেখা হবে সামনের অন্য কোনো দিন, অন্য কোনো প্রোগ্রাম নিয়ে। এর মাধ্যমে বিদায় নিচ্ছি। আমি মাজহারুল ইসলাম। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।